বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে সরে দাঁড়াচ্ছে বিএনপি। জনাব তারেক রহমান তার উপরে হামলা হয়েছে, পৈশাচিক হামলা। এদিকে আজ স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি সরকার। দেশের প্রত্যেকটা জনগণ তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে। তারেক রহমান অবশেষে একটি সিদ্ধান্ত নেন। আজকে রাতে সারা দেশে উত্তাল পরিস্থিতি হয়। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। আমরা একটা রাজনৈতিক সরকারের সময়ে একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান, এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। অবিশ্বাস্যভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, এক বিরল চমক দেখাতে যাচ্ছে, চমক নিয়ে হাজির হচ্ছে। এনসিপির এমপি আক্তার হোসেনের এক মন্তব্যে তোলপাড় ভারত। পশ্চিমবাংলা, আসাম থেকে দিল্লি পর্যন্ত আলোচনা হচ্ছে তার বক্তব্য। তার বক্তব্যের প্রেক্ষিতে কঠোর মন্তব্য করেছেন পশ্চিম বাংলা বিজেপির প্রেসিডেন্ট। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। দেশের জনগণ তারেক রহমানকে ভাগ বাটোয়ারা করে ছিঁড়ে মিরে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বেঁচে থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে, এছাড়া বেঁচে থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। দেশের জনগণের চাপে বিএনপি সরকার কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং তারেক রহমান কান্না করছেন। এবং দেশের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিবেশ হয়, এই পরিবেশটা কেউই কিন্তু স্বাভাবিক করতে পারছে না। একদিকে জামাত, অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগও গোপনে থেকে তারা দেশের মধ্যে অনেক ঘটনা ঘটাচ্ছে। আজকে রাতে অসংখ্য ঘটনা ঘটে এবং চারদিক থেকে বাংলাদেশের উপর অ্যাকশন আসে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সেই ঘটনাগুলো এক এক করে দেখাবো এবং দেশের রাজনীতি নিয়ে অনেকে যে আলোচনার মাধ্যমে নতুন রহস্য উন্মোচন করে সেই সবও দেখতে পারবেন। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, এই সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করবো, অধ্যাদেশ বাস্তবায়ন করবো, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। যেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা গত 16 বছর ধরে লড়াই করেছি। গত 16 বছর নয়, বলতে গেলে স্বাধীনতার পর থেকেই 54 বছর থেকে আমাদেরকে লড়াই করে যেতে হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। যেই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধে এদেশের জনগণ করেছিল, যে আকাঙ্ক্ষায় আবারও জীবন দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে, কিন্তু আমরা বারবারই নানান শক্তির বাধায় হোঁচট খেয়ে যাচ্ছি। আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের পরে যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল, সেই গণতন্ত্র স্বপ্নকে, সেই আকাঙ্ক্ষাকে কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল তৎকালীন সরকার, শেখ মুজিবুর রহমান। এবং পরবর্তীতে আমরা 16 বছরেও এই একই জিনিস দেখলাম। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, এই সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। এবং আমরা এবার খুবই স্পেসিফিক কয়েকটা সংস্কার নিয়েই কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা ঐক্যমত হয়েছিলাম, আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ লাগবে। উচ্চকক্ষ কেন লাগবে? বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে চেক দেওয়ার জন্য। কারণ যে কোনো সরকার 2/3 মেজরিটি নিয়ে আসে এবং সংবিধানকে কাটাছাড়া করে নিজের মতো করে তারা সংশোধন করে নেয় প্রতিবার। ফলে এখানে একটা উচ্চকক্ষের মূল দায়িত্বটাই হবে এখানে সংবিধানকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় রাখা, যাতে নিম্নকক্ষে 2/3 মেজরিটি থাকলেও উচ্চকক্ষে যাতে একটা ব্যালেন্স থাকে, একটা ভারসাম্য থাকে, এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যাতে গণভোটের ব্যবস্থাও থাকে। এবং সে উচ্চকক্ষকে আমরা বলেছি ভোটের অনুপাতে করতে হবে, কারণ আসনের অনুপাতে করলে সে উচ্চকক্ষের আসলে কোনো গুরুত্ব নেই, সেটা কেবলই অলংকারিক হবে। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যাতে দলীয় নিয়োগ না হয়, নির্বাহী বিভাগের অধীনে যাতে না থাকে, প্রধানমন্ত্রীর কর্তৃত্বে যাতে না থাকে, আমাদের নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, আমাদের পিএসসি দুদক যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, আমরা সেটার জন্য দাবি জানিয়েছিলাম, ঐক্যমত হয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটার জন্য গত 16 বছর ধরে আন্দোলন হয়েছে এত, সেই তত্ত্বাবধায়ক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় নির্বাচনকালীন সময়, এবং সেটা যাতে নিরপেক্ষভাবে প্রতিষ্ঠিত হয়, সর্বদলের সম্মতিতে প্রতিষ্ঠিত হয়, এরকম একটা ব্যবস্থা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ পৃথকীকরণ। এই কয়েকটি মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, যাতে বাংলাদেশের গণতান্ত্রিক, এই কয়টা হলে যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এরকমটা না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আরো অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা ধাপে ধাপে আগানোর জন্য এই কয়েকটা সংস্কারে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম অন্তর্বর্তী সরকার, যার ভিত্তিতে জুলাই সনদ, যার ভিত্তিতে জুলাই নির্বাচনের সময় গণভোট। এবং আমরা এগুলো বলেছিলাম যে এই সংস্কারগুলো করতে হবে সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে। সংশোধনের মাধ্যমে বিএনপি যত সংস্কারই আনুক না কেন, যত পরিবর্তন আনুক না কেন, সেটা
টেকসই হবে না, সেটা পরিবর্তনশীল হয়ে যাবে। আজকে তারা ক্ষমতায় আছে, কিন্তু চিরকাল কোনো দল ক্ষমতায় থাকে না। এবং আমি এটা পার্লামেন্টে বলেছি, জিয়াউর রহমান সেই ঐতিহাসিক ভুল করেছিল। বিএনপি তার মূলনীতিও যদি পরিবর্তন করতে চায়, সেটাও যদি সে সাংবিধানিক সংস্কার পরিষদ ছাড়া করে, সেই সংশোধনী কিন্তু যে কেউ এসে বাতিল করতে পারবে, আদালত যে কোনো সময় এটাকে বাতিল করে দিতে পারবে। ফলে এইখানে আসলে 72-এর সংবিধানের এই যে ধারাবাহিকতার নামে এখানে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার বা বারবার ফিরে আসার একটা দরজা সবসময় খোলা রাখা হচ্ছে। এবং বিএনপি এবার বুঝে হোক না বুঝে হোক এই কাজটা করছে। ফলে এই কারণে আমরা বলেছি যে যে কোনো একটা টেকসই সংস্কার, একটা নতুন যাত্রা করার জন্য আমাদের সাংবিধানিক সংস্কার পরিষদ লাগবে। নোট অফ ডিসেন্টের কথা অনেকবার এসেছে, জুলাই সনদ বনাম আদেশকে পরিণত করা হয়েছে। নোট অফ ডিসেন্ট যে কোনো সিদ্ধান্তে আপনারা দেখবেন যে পার্লামেন্টে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, সেখানে অনেক বিরোধিতা আছে, অনেকের বক্তব্য আছে এই সিদ্ধান্তের সাথে আমি একমত না, বা এই সিদ্ধান্ত এরকম হতে পারতো। তার সেই নোট অফ ডিসেন্টগুলো লিখিত হয়, রেকর্ডেড হয়, কিন্তু সিদ্ধান্ত কিন্তু পাশ হয়ে যায়। নোট অফ ডিসেন্ট ঠিক এরকম একটা জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়াই হয়েছিল, যেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে, রেকর্ড হিসেবে থাকে। এটা কোনো সিদ্ধান্তে কোনো প্রভাব বিস্তার করবে না। কিন্তু জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয়, সেদিন আলাদা করে নোট লেখা হয়েছে সবগুলো, যে যার মানে যেই দল আসবে সেই দল নিজেরাই সংস্কার করবে তাদের মতো করে। তাহলে তো এই ঐক্যমতের বা জুলাই সনদের কোনো আসলে বাস্তবতা থাকে না। এনসিপির এমপি আক্তার হোসেনের এক মন্তব্যে তোলপাড় ভারত। পশ্চিমবাংলা, আসাম থেকে দিল্লি পর্যন্ত আলোচনা হচ্ছে তার বক্তব্য। তার বক্তব্যের প্রেক্ষিতে কঠোর মন্তব্য করেছেন পশ্চিমবাংলা বিজেপির প্রেসিডেন্ট। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বক্তব্যের জেরে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে। হাসিনার পতনের পর ইউনূসের সময়ের খারাপ সম্পর্ক কাটিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন আবার উন্নতির পথে, ঠিক সেই সময়ে কেন এই উত্তেজনা? ঠিক কি বলেছিলেন এনসিপি নেতা আক্তার হোসেন? চলুন একটু শুনে দেখি। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। অর্থাৎ আক্তার বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশের শরণার্থীর ঢল নামানো হতে পারে। গত সপ্তাহেই পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন হয়ে গেল। সোমবার নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এর আগেই আক্তারের এই মন্তব্যে বিজেপি নেতারা বেশ খুশি। তারা মনে করছেন, পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে বলেই বাংলাদেশের রাজনীতিবিদরা রিফিউজি ঢলের ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বক্তব্যও তাই। আবার পশ্চিমবাংলা বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য একই রকম। শ্রমিক বলেন, ওরা কি চায়? বাংলাদেশের পুরো জনসংখ্যা কি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করুক? তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কোনো অবস্থাতেই এটিকে স্বাগত জানাতে পারি না, জানাবও না। আর বিজেপি এমপি নিশিকান্ত দুবে তো আক্তারকে মমতার সহযোগী বলে মন্তব্য করেছেন। তৃণমূলের সহযোগীরা এখন ধীরে ধীরে সামনে আসছে। 2026 সালের এপ্রিল মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই হঠাৎ ঢাকার সংসদে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কলকাতা নয়, দিল্লি নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন? কারণ একজন বাংলাদেশি এমপি সরাসরি দাবি করেন এটা রাজনৈতিক অনুমান নয়, এটা সম্ভাব্য বাস্তবতা। ওদিকে ঠিক এই সময়েই সামনে এলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার মন্তব্যটি। যদিও মন্তব্যটি কয়েকদিন আগের, তবে বিষয় একই হওয়ায় এখনই বিষয়টি সামনে এলো। আর বাংলাদেশ সরকারও এখনই এর প্রতিক্রিয়া জানালো। বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বড়েকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। পশ্চিমবাংলার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে হিমন্ত শর্মা বলেন, যখন ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতি হয় তখন আমার ভালো লাগে, কারণ যখন সম্পর্ক ভালো থাকে তখন ভারত সরকার পুশব্যাক চায় না। সেজন্য ইউনূস আমলে যেমন সম্পর্ক ছিল তেমনই যেন থাকে। অর্থাৎ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি, সেটাই যেন বজায় থাকে, এমনটাই চাইছেন তিনি। কারণ সেই সময়ে ভারত তাদের দেশের মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দেয়, এটাই তার যুক্তি। বাংলাদেশ এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে, আর এনসিপির এমপি আক্তারও সংসদে এই প্রসঙ্গই তুলেছেন। কিন্তু বিষয়টি বিজেপি শিবিরে আনন্দের রোল তুলে দিয়েছে। অবিশ্বাস্যভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিচ্ছে জামাত ইসলামী। বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, এক বিরল চমক দেখাতে যাচ্ছে, চমক নিয়ে হাজির হচ্ছে জামাত ইসলামী। বাংলাদেশের রাজনীতি হবে এখন ইউরোপ আমেরিকার মতো। রাজপথের হানাহানি, কামড়াকামড়ি, এগুলো একটা পর্যায়ে থাকবে না। জামাত ইনিশিয়েট করছে বাংলাদেশের রাজনীতি হবে ইউকের মতো ডিবেট ভিত্তিক, পলিসি ভিত্তিক। সরকারি দল বিরোধী দলের মধ্যে রাজপথে কামড়াকামড়ি থাকবে না। সরকারি দল বিরোধী দলের মধ্যে পলিসি ভিত্তিক জ্ঞানগত থিওরিটিক্যাল ডিবেট থাকবে, বিতর্ক থাকবে, পলিসি ডিবেট। হ্যাঁ, জামাত বাংলাদেশের রাজনীতিকে সেই পর্যায়ে নিয়ে আসে। কথা বলছি শ্যাডো ক্যাবিনেট নিয়ে, ছায়া মন্ত্রিসভা।
কিছু অশিক্ষিত গারল মূর্খ যারা ইউকে, ইউনাইটেড কিংডম কিংবা লন্ডন বানান করতেও পারে না, ইউরোপ আমেরিকার বা গণতন্ত্রের যে সর্বোচ্চ লেভেল কিংবা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির যে সৌন্দর্য, এগুলো কিছু বোঝে না। এরা মূর্খ, এরা এই শ্যাডো ক্যাবিনেট নিয়ে ট্রল করছে, তারা ছায়া মন্ত্রিসভা নিয়ে ট্রল করছে, এবং যারা সম্ভাব্য ছায়া মন্ত্রিসভায় থাকতে পারেন তাদেরকে নারীদের ছায়া পরিয়ে এআই দিয়ে ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। এরা হচ্ছে মূর্খ গারল। অথচ এই ছায়া মন্ত্রিসভা জামাতের, এটা বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম কালচারকে পরিবর্তন করে দিবে। সরকার সঠিক কাজ করতে বাধ্য হবে। বিরোধী দল, এতে বিরোধী দলের কোটি কোটি টাকা খরচ হবে। এই যে জামাত ছায়া মন্ত্রিসভা করতে যাচ্ছে, এতে কোটি কোটি টাকা খরচ হবে, কারণ অনেক রিহার্সাল লাগবে। যেমন সরকার বাজেট দিবে, সেখানে জামাত একটা পাল্টা বাজেট দিবে, পাল্টা বাজেট দিতে অনেক বিশেষজ্ঞ লাগবে। আর সেই বিশেষজ্ঞরা কি খালি খালি, আর জামাত নেতারা তো আর কেউই বিশেষজ্ঞ না। জামাত নেতাদের মধ্যে বিশেষজ্ঞ আমি দেখি শুধুমাত্র শিশির মনিরকে, তার নিজের বিষয়ে বিশেষজ্ঞ, আর কেউ বিশেষজ্ঞ না। অতএব এখানে এক্সপার্ট লাগবে, আর এক্সপার্টদেরকে নিয়োগ দিতে হবে টাকা দিয়ে। এবং এখানে অনেক আমলাতান্ত্রিক দাপ্তরিক কাজ আছে, যে দাপ্তরিক কাজগুলো সম্পাদন করতে আলাদা অফিস লাগবে, কোটি কোটি টাকা লাগবে। সেই জামাত টাকা খরচ করে এই কাজ করবে। এটা একটা উন্নত এলিট একটা ধারণা। কে এই নুসরাত তাবাসসুম? রাজনীতির মাঠে যিনি এন্টি নিতে না নিতে ডক্টর শফিকুর ও নাহিদ ইসলামের মধ্যে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছেন। কিছুদিন আগেও এই দুই দলের নেতারা একসাথে বসে হাসি মুখে গল্প করছিল, আর আজ তাদের ভেতরে এমন একটা বিশাল ঝামেলা পেকে গেল যা কেউ কল্পনাও করতে পারেনি। মাঠে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও এনসিপি আর জামায়াতের মাঝে তলে তলে অনেক বড় একটা গেম খেলা হয়ে গেছে। আর এই গেমের প্রধান চরিত্র হলো নুসরাত নামের এই মেয়েটি, যাকে নিয়ে এখন চারদিকে কানাকানি চলছে। আর তার খুঁটির জোড়াইটা বা কোথায়? আজকের এই স্পেশাল আয়োজনে আমরা রাজনীতির পর্দার পেছনের সব অন্ধকার রহস্য আলোতে নিয়ে আসব। আজ ফাঁস করা হবে কিভাবে বন্ধু সেজে মিষ্টি কথায় মন ভুলিয়ে একেবারে পেছন থেকে বড়সড় একটা ধাক্কা দেওয়া হয়েছে, আর কিভাবে জামায়াতের এত বড় একটা ত্যাগের বদলে তাদের কপালে জুটল চরম অপমান। রাজনীতির মাঠে কে কখন কার গলায় হাত দিয়ে হাঁটে আর কখন কার পা টেনে ধরে নিচে নামায় তা আগে থেকেই বলা একেবারেই অসম্ভব। কিছুদিন আগেও দেখা গেল এনসিপি আর জামায়াতের ইসলামীর বেশ হাসি মুখে একসাথে নতুন করে হাত মিলিয়েছে। মনে হচ্ছিল তারা বোধহয় অনেক দূরের পথ একসাথে পাড়ি দেবে। কিন্তু এই নতুন বন্ধুত্বের গল্পটা শুরু হতে না হতেই এনসিপির ভেতরের অবস্থা একেবারে জগা খিচুড়ি হয়ে গেল। দলের ভেতরে থাকা এক রোখা আর জেদি নেতাদের তো জোট দেখে রীতিমতো গায়ে জ্বর আসার জোগাড়। তারা কোনোভাবে মেনে নিতে পারছিল না যে জামায়াতের সাথে তাদের এনসিপি দল এক টেবিলে বসবে। তাদের চোখের সামনেই যেন দুনিয়া উল্টে যাচ্ছিল। রাগে আর অভিমানে এনসিপির চেনামুখ তাসনিম জারা এবং তাসনুফা জাভিন তো সোজাসুজি দল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন। তাদের কাছে মনে হয়েছিল জামায়াতের সাথে এই হাত মেলানো মানে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা। ভেতরে অনেক নেতাই তখন কানাঘুষা করছিল যে এই নতুন বন্ধুত্বের চক্করে পড়ে এনসিপি দলটাই না শেষ হয়ে যায়। এনসিপির দলের একটা বড় অংশ জামায়াতের সাথে এই নতুন সম্পর্কটাকে কোনোভাবে মন থেকে মেনে নিতে পারছিল না। ঠিক এমন একটা এলোমেলো আর গরম পরিস্থিতির মাঝে রাজনীতির মাঠে পা রাখলেন সেই আলোচিত নাম নুসরাত তাবাসসুম, যাকে অনেকে বেশ কড়া শাহবাগী হিসেবেই চেনে। তার নাম শুনলে এখন সবার মনে পড়ে যায় সেই অতীতের জ্বালাময় কথাবার্তা। জামায়াতের সাথে একসাথে মিলেমিশে রাজনীতি করা তো দূরের কথা, জামায়াতের নাম শুনলেই তার গায়ে যেন কাঁটা দিয়ে উঠত। তিনি সবসময় জামায়াতকে এক হাত নিয়ে কোনো সুযোগই ছাড়তেন না। দিনের বেলায় টিভির পর্দায় টক শোতে বসে তিনি এমন সব কড়া কড়া কথা শোনাতেন যা শুনলে যে কারো কান গরম হয়ে যাবে। জামায়াতের বিরুদ্ধে তার এই মেজাজ সবারই জানা ছিল। অনেকেই বলা বলি করতো যে এই মেয়ে তো কোনোদিনই জামায়াতের ছায়াও মারাবে না। এই শাহবাগে নুসরাতের এমন তেজি আর একরোখা মেজাজ দেখে সবাই তখন ভেবে নিয়েছিল যে এনসিপি আর জামায়াতের এই নতুন বন্ধুত্ব হয়তো খুব বেশি দিন টিকবে না। তার এই শক্ত অবস্থান দেখে সবাই বুঝতে পারছিল যে সামনে অনেক বড় কোনো খেলা হতে যাচ্ছে। কিন্তু রাজনীতির আসল নাটক তো তখনও বাকি। চমকের পর চমক শুরু হলো যখন জাতীয় সংসদে মেয়েদের জন্য রাখা সংরক্ষিত আসন ভাগাভাগির সময় ঘনিয়ে এলো। ভোটের খাতা হিসাব করলে দেখা যায় নতুন জোট থেকে এনসিপির পাওনা ছিল মাত্র একটা আসন। কিন্তু ঠিক এই জায়গাতেই জামায়াত এমন একটা বিশাল মনের পরিচয় দিল যা দেখে চারপাশের সবার চোখ একদম ছাড়া বড়া হয়ে গেল। অর্থাৎ জোটের বড় শরিক হিসেবে তারা একটু কিপটমি করলো না, উল্টো নিজেদের হাতের মধ্যে থাকা একটা নিশ্চিত আসন তারা এনসিপিকে হাসি মুখে দিয়ে দিল। অর্থাৎ একটার জায়গায় এনসিপি মেয়ে পেয়ে গেল দুটো আসনে। রাজনীতির ময়দানে যেখানে সবাই 100 পরিমাণ জায়গাও কাউকে ছাড় দিতে চায় না, সেখানে আস্ত একটা আসন এভাবে বিলিয়ে দেওয়াটা সত্যি অনেক বড় একটা ঘটনা। শুধু তাই নয়, নরসিংদী এলাকায় এনসিপির প্রার্থীকে জেতানোর জন্য জামায়াতে নিজেদের ঘরের অনেক পুরনো আর পরিচিত বিদ্রোহী নেতাকে একেবারে ঘাট ধরে দল থেকে চিরকালের জন্য বের করে দিল। নিজেদের দলের এত বড় ক্ষতি করে এনসিপিকে এমন সুবিধা দেওয়াটাই ছিল জামায়াতের তরফ থেকে একটা বিশাল ছাড়। ভাবা হয়েছিল এই এত বড় ছাড় দেওয়ার পর এনসিপি হয়তো তাদের এই বিশাল মনের কদর বুঝবে। তবে সবাই যখন জামায়াতের এই বড় মনের প্রশংসা করছিল, ঠিক তখনই এনসিপি এমন এক পোল্টি মারল যা দেখে জামায়াতের নেতাদের একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো।
জামায়াত যখন নিজেদের সবকিছু উজাড় করে দিয়ে এনসিপিকে খুশি করার চেষ্টা গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।